भारत की आजादी के समय से पूरे विश्व में एक पोस्ट कॉलोनियल कालखंड की शुरुआत हुई। अनेकों देश आजाद हुए। आज पूरे विश्व में कोई भी ऐसा देश नहीं है जो प्रकट रूप से किसी अन्य देश के उपनिवेश के रूप में एग्जिस्ट करता है। लेकिन इसका मतलब यह नहीं है कि उपनिवेशवादी मानसिकता, कॉलोनियल माइंडसेट समाप्त हो गया है। हम देख रहे हैं कि हम मानसिकता अनेक विकृतियों को जन्म दे रही है। इसका सबसे स्पष्ट उदाहरण हमें विकासशील देशों की विकास यात्राओं में आ रही बाधाओं में दिखाई देता है। जिन साधनों से, जिन मार्गों पर चलते हुए विकसित विश्व आज के मुकाम पर पहुंचा है, आज वही साधन, वही मार्ग विकासशील देशों के लिए बंद करने के लिए प्रयास किए जाते हैं। नरेंद्रनाथ दामोदर मोदी उनी किन्तु अनेकबारই বলেছেন, অনেকবারই এই কথাটা উল্লেখ করেছেন কলোনাইজেশন অফ মাইন্ডসেটের ব্যাপারে, এবং উনি বলেছেন আমাদেরকে ডিকলোনাইজ হতে হবে, ডিকলোনাইজ হতে হবে। কিন্তু তার আগে আমাদের জানা দরকার হোয়াট ইজ কলোনাইজেশন অফ মাইন্ডসেট। এটা নিয়ে সারা পৃথিবীতে এত তোলপাড় হচ্ছে, কিন্তু সেটা আমাদেরকে আগে বুঝে দিতে হবে হোয়াট ইজ কলোনাইজেশন অফ মাইন্ডসেট। এটা অ্যাকচুয়ালি রেফার করে একটা সাইকোলজিক এফেক্ট অফ কলোনাইজেশন। যেসব দেশে কলোনাইজেশন হয়েছে, যেমন আমাদের ভারতের কথাই আমরা বলি, আমরা তো গ্রেট ব্রিটেনের কলোনি ছিলাম, তো ওনারা 1947-এ আমাদের দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু তার পেছনে যে কি এফেক্টটা থেকে গেছে, সেই এফেক্ট থেকে কিন্তু আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। ইট ইজ বেসিক্যালি আ সাইকোলজিক্যাল এফেক্ট অফ কলোনাইজেশন, যেখানে আমরা যা কলোনাইজড লোক, আমরা আমাদেরকে নিজেদের খুব কালচারালি, ইমোশনালি, সব দিক থেকে নিজেদের খুব ইনফেরিয়র মনে করি, আর আমাদের যে কলোনাইজার যে ছিল তাদেরকে আমরা মনে করি তারা খুব সুপিরিয়র, তাদের ভ্যালিউজ সুপিরিয়র, তাদের সিস্টেমসও খুব সুপিরিয়র। আমরা এখন ধরেই নিয়েছি যে আমাদের কালচার, আমাদের ট্র্যাডিশন, আমাদের ভ্যালিউজ আর ইনহেরেন্টলি একদম তার ভ্যালু খুব কম, কিংবা তার লেজিটিমেশনটাও খুব কম, কার চেতে? কলোনাইজারদের চেতে। এখন এটা আমরা কি করে দেখতে পারি, কি করে আমরা বুঝবো? এটা এখন এতদিন পরেও, আমাদের 1947-এ আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়েছে, তারপরেও আমরা এখনো ওই রকমই কেন মনে করি নিজেদের? ওই ব্রিটিশের চিন্তা ভাবনা, আমরা যে তাদের কলোনি, আমরা তাদের স্লেভ, এই মানসিকতাটা থেকে আমরা এখনো কিন্তু বেরিয়ে উঠতে পারিনি। ফার্স্ট উদাহরণটা আমি বলছি, ইন্ডিপেন্ডেন্সের পরে আমাদের বাজেটটা পেশ হতো বিকেলবেলা 5টার সময়। বিকেলবেলা 5টার সময় কেন? কারণ টু স্যুট দ্য টাইম অফ ব্রিটিশ টাইম। ওদের পার্লামেন্ট যখন স্টার্ট হবে তখনই আমাদেরকে এখানে আমাদের বাজেটটা আমরা পেশ করবো, তাতে ওরা ওইখানে বসে বসে শুনতে পারবে। ওদের পার্লামেন্টে বসে আমাদের ইন্ডিয়ান বাজেটটা তারা শুনতে পাবে। এই জন্যে টাইম ছিল 5 PM। কিন্তু আমরা কোনোদিন ভাবিনি, আমাদের বিউরোক্র্যাটসরা ভাবিনি, আমাদের পলিটিশিয়ানসরা ভাবিনি, এনি কোনোদিন চিন্তা ভাবনাই করেনি কেন এটা 5টার সময়, কেন সন্ধেবেলা, কেন? আর যা কিছু কাজ শুরু হবে তো সকালবেলা। ওয়াই ইন দ্য ইভিনিং? এই প্রশ্নটাই জাগেনি কারোর কাছে। যখন 1999-এ যখন মিস্টার বাজপেয়ী প্রাইম মিনিস্টার ছিলেন, তখন উনি সেটাকে চেঞ্জ করে দিলেন সকালবেলা 11টার সময়। এইটা হচ্ছে কালচারাল মাইন্ডসেট। সেই কালচারাল মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরোতে হবে। এই ছোট ছোট জিনিস, এখান থেকে আমরা বুঝতে পেরে যাই যে আমরা নিজেদেরকে ছোট মনে করি, ওদের চেয়ে কম্পারেটিভলি ছোট মনে করি। আমাদের দেশে দেখো, এখন আমরা ইংলিশ পড়ি। ইংলিশে যদি কোনো ছেলে মেয়েকে পড়াশোনা করানো হয়, বাবা মাদের ফার্স্ট টার্গেটটা থাকবে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে, তাহলেই সে বড় বুদ্ধিমান হবে, সাফল্যতা তার বাড়বে। এইটা করার জন্য এখন আমরা সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হচ্ছি। আমাদের নিজস্ব ভাষা, যেরকম আমি বাঙালি, বাংলা ভাষায় বেশিরভাগ ছেলেমেয়েরাই আজকাল না পারে বলতে, না পারে তারা লিখতে, না পারে তারা পড়তে, এবং তাতে তারা গর্ব মনে করে। সেটা খুব দে আর ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট কি তারা বাংলা পড়তে জানে না, বলতে জানে না, লিখতে জানে না। ভেরি প্রাউড। তারা আধা ব্রিটিশ হয়ে গেছে, নিজেদের মনে করে আমরা আধা ব্রিটিশ হয়ে গেছে। কিন্তু ব্রিটিশরা তোমাদেরকে আধা ব্রিটিশ মনে করে না, সেটা আলাদা কথা। একটা মানসিকতা হয়ে গেছে আমাদের। ইংলিশ পড়ি কি না পড়ি, কিন্তু আমরা সবসময় মনে করি যে যারা ওয়েস্ট যা করছে সেটাই বেস্ট, এবং আমরা চোখ কান বন্ধ করে তাকেই আমরা ফলো করার চেষ্টা করি। কেন করব? সেটা ভালো কি মন্দ
সেটা কোনো বিবেচনা আমরা করি না। এটা একটা স্লেভারির মেন্টালিটি, একটা স্লেভের মেন্টালিটি, এটা আমাদের মধ্যেই রয়েছে। অ্যাজ ইফ আমরা মনে করি যে উই আর বর্ন টু সার্ভ হুম দ্য বেস্ট, সো উই মাস্ট ফলো দেম। কিন্তু আমি যদি আমাদের নিজস্ব ভাষা, নিজস্ব কালচার, নিজস্ব সব কিছু যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের মেন্টালিটিটা সেটা থাকবে না। দেন ইট উইল চেঞ্জ টু বর্ন টু লিড মেন্টালিটি, নট টু বর্ন টু সার্ভ মেন্টালিটি। এই দুটোর মধ্যে তফাৎ। আমাদের এডুকেশন সিস্টেমও সেরকমই পাল্টে গেছে। ব্রিটিশ কলোনাইজেশন অফ ইন্ডিয়া এটা কিন্তু জাস্ট একটা পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ভেঞ্চার ছিল না, এটা ছিল বেসিক্যালি কালচারাল ইম্পোজিশন। আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কালচারাল ইম্পোজিশনটা, ওদের কালচারাল ইম্পোজিশনটা, ওদের কালচারটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আর যাতে আমাদের সোসাইটিকে তারা রিশেপ করতে পারে। আমাদের এডুকেশনাল পলিসিজ, লিগাল পলিসি, কালচারাল ন্যারেটিভ সব কিছু চেঞ্জ করা হয়েছে when the Britishers came. Why they did this? They did this to make people, create a certain class, একটা গ্রুপ অফ একটা ইন্ডিয়ান্স তৈরি করা যারা দেখতে থাকবে, ব্লাড আর তাদের কালার থাকবে ভারতীয়র মতো, কিন্তু তাদের চিন্তা ভাবনা, টেস্ট, অপিনিয়ন, মরালস অ্যান্ড ইন্টেলেক্ট ব্রিটিশের মতো। তার মানে এই সব লোকগুলোকে দিয়ে ইন্ডিয়াকে কন্ট্রোল করতে হবে, এই জন্য ওই গ্রুপ অফ লোককে তৈরি করা হয়েছে। এবং এটা কার প্ল্যানিং এ ছিল? থমাস ম্যাকিউলে 1835-এ এই ব্রিটিশ পার্লামেন্টে এই কথাটা। তারপর থেকে এটাই শুরু হয়েছে আমাদের ইন্ডিয়াতে, যাতে তারা আমাদেরকে স্লেভ মেন্টালিটিটা যাতে আমাদের উপরে চাপিয়ে দেওয়া যেতে পারে, এই জন্য তারা এই জিনিসটা করে। আমাদের এডুকেশন সিস্টেমটা তারা পাল্টে দিয়েছে, সব কিছু পাল্টে দিয়েছে। এবং তারা বলে এমন ভাবে ভাব করছে ওভারনাইট হয়ে গেল কি আমরা আমাদের দেশে সংস্কৃতিতে পড়তাম, পার্সিতে পড়তাম, যারা নিজের রিজনাল নিজের স্টেটে তাদের নিজেদের স্টেটের ভাষায়, লোকাল ল্যাঙ্গুয়েজে, যেরকম বাংলা, তামিল, তেলেগু, উড়িয়া, এইসব ভাষা আমরা নিজেদের পড়াশোনা করছি, কাজ করছি। কিন্তু ওরা বলে যে না, তোমরা ইংলিশ জানো না, মানে তোমরা অশিক্ষিত। শিক্ষিত যারা, কারা? যারা ইংলিশ জানে। তার মানে কি হয়ে গেল? রাতারাতি ভারতবাসীরা পুরোপুরি হয়ে গেল অশিক্ষিত। তাই যদি হয় যে ভারতবাসীরা সবই অশিক্ষিত, মূর্খ, যখন মুঘলসরা এলো তার আগে ইন্ডিয়ার কত পার্সেন্টেজ ওয়ার্ল্ড জিডিপিতে কন্ট্রিবিউট করতো? 33%। যখন ব্রিটিশরা এলো তখন 24.5% ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড জিডিপি। তারা তো জানতো না ইংলিশ, তারা তো জানতো না ইউরোপের কোনো ভাষা। তারা যদি সত্যি গণ্ডমূর্খ হতো তাহলে তারা 33.3% অফ ওয়ার্ল্ড জিডিপি তাদের পার্সেন্টেজ তাদের হতো না। যখন ব্রিটিশরা এলো তখন 24.5% কন্ট্রিবিউশন তারা করতে পারতো না ওয়ার্ল্ড জিডিপিতে। তারা এসে এক ধাক্কায় বলে দিলে যে তোরা কিছুই জানো না, করতে অসম্ভব ব্যাপার এটা। আরেকটা কথা বলে দিই এই ফাঁকে, যখন আরেকটা কথা বলছি, যখন এত কথাই যখন হচ্ছে তখন দেখি বলে দিচ্ছি, ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড জিডিপি ওয়াজ 33% ইন 1700। তার আগে মুঘলসদের সময়, সরি 1700 না, মুঘলসদের সময়। তখন গ্রেট ব্রিটেনের কন্ট্রিবিউশন কত ছিল? আমরা তো 33% ছিলাম, গ্রেট ব্রিটেনে কত ছিল? 2.9%। যখন ওরা ইন্ডিয়াতে এলো 1700 সালে কত ছিল? ইন্ডিয়ার জিডিপি ছিল কত? 24.4%। আর গ্রেট ব্রিটেনের কত ছিল? 5.5%। এখন আমি আরেকটা কথা বলছি, এই গত বছরে 2024-এ ইন্ডিয়ার কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড জিডিপি কত ছিল? 9.7%। আর গ্রেট ব্রিটেনের 2.17%। কি বলা যেতে পারে এরপরে? কিছু বলার নেই। আর একটা কথা বলে রাখি এখানে, সেটা হচ্ছে যখন ভাস্কো ডা গামা যখন ইন্ডিয়াতে এসেছিলেন তখন উনি কি বলেছিলেন? ওনার ডায়েরিতে মেনশন করা আছে যে ইন্ডিয়াতে উনি এসে দেখেছেন ভারতীয় শিপসগুলি তার শিপগুলি থেকে মোটামুটি 10 গুণ বেশি বড়। আর ভাস্কো ডা গামার শিপটা সেই যুগে যখন উনি ইউরোপ থেকে যখন বেরিয়েছিলেন, ইট ওয়াজ সাপোজ টু বি দ্য বিগেস্ট শিপ অফ ইউরোপ। কোন ভাষায় পড়াশোনা করছি, কোন ভাষায় করছি না সেটা ম্যাটার করে না। ভারতের ফেমাস রাইটার্স, বাণভট্ট 17th century CE, কালিদাস 4th century to 5th century CE, চাণক্য 375 to 283 BCE, হরিসেনা poet 4th century EC, পানিনি 5th century to 4th century BCE। উনি কি সংস্কৃত গ্রামার লিখেছেন। ব্রিটিশের রাইটার্সের কথা এবার বলি, তাদের নাম করা রাইটার্স কবে থেকে শুরু হয়েছে? 14th centuryতে পাওয়া গেছে। জেফরি চসার 14th century, তার আগে কেউ নেই।
তার মানে তাদের সিভিলাইজেশন কখন থেকে স্টার্ট করছে? তার আগে অব্দি তারা বর্বর ছিল, তাদেরকে আমরা ফলো করছি। উইলিয়াম শেক্সপিয়ার 16-17 সেঞ্চুরিতে, জন মিল্টন 17th সেঞ্চুরিতে, জেন অস্টিন 18th সেঞ্চুরিতে, চার্লস ডিকেন্স 19th সেঞ্চুরিতে, জর্জ এলিয়ট 19th সেঞ্চুরিতে, থমাস হার্ডি 19th to 20th সেঞ্চুরিতে, আর্থার ক্যানন ডয়েল 19th to 20th সেঞ্চুরি, আগাথা ক্রিস্টি 19th to 20th সেঞ্চুরি, জর্জ অরওয়েল 20th সেঞ্চুরি। তার মানে 14th সেঞ্চুরির আগে কেউ ছিল না। হাউ ক্যান দে বি সুপিরিয়র? বাট উই ওয়ার মেড টু বিলিভ দ্যাট দে ওয়ার সুপিরিয়র। কলোনিয়াল হ্যাংওভার থেকে আমরা এখনো টিল টুডে উই হ্যাভ নট বিন এবল টু কাম আউট অফ ইট। সায়েন্টিস্টদের কথা, ডাক্তারসদের কথা শুনলে অবাক হয়ে যাবে শুনে। কলোনিয়াল হ্যাংওভারটা কোথা থেকে বোঝা যায় আমাদের? এখনো যেটা আমাদেরকে বেরোতে পারিনি, তার কি করে বোঝা যায়? আমাদের এখনো প্রেফারেন্স ফরেন প্রোডাক্টস এর উপরে, খুব প্রেফারেন্স আমাদের। ইন্ডিয়ান ভালো না, আমাদের স্ট্যান্ডার্ড কি আছে যে আমাদেরকে ওদের মতো ফর্সা হতে হবে। ওই স্ট্যান্ডার্ডটা ওরা ফিক্স করে দিয়েছে। বিউটি মানে সাদা ধবধবে চামড়া হতে হবে। ওদের সাদা চামড়া কেন? মেলানিন নেই ওদের স্কিনে মেলানিন নেই, তাই জন্য ওদের স্কিনটা সাদা। মেলানিন কম থাকলে স্কিন ক্যান্সার হয়। আর আমাদেরকে স্ট্যান্ডার্ড ফিক্স করে দিয়েছে যে স্কিনটা যেন ধবধবে সাদা হতে হবে, আর আমরা সেই জন্যই তাদেরকে হোয়াইট স্কিন করার জন্য আমরা দৌড়ে বেড়াচ্ছি। আমাদেরকে দেওয়া হয়েছে কালচারাল শেম। আমরা এখনো লজ্জা পাই আমাদের নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলতে, আমাদের ট্র্যাডিশন, কাস্টমস, এগুলো সব থেকে আমরা লজ্জা পাই এবং চেষ্টা করি সেটাকে চেপে রাখার জন্য। যখন আমরা বাইরে যাই, দেখাতে চাই না যে আমাদের এইসব কালচার আছে। আর আরেকটা জিনিস আমরা দেখবে, যারা একটু ইংলিশ জানে, কনভেন্ট স্কুলে পাস করেছে, ইংলিশ ভালো করে বলতে পারে, তাদের একটা ধারণাই হচ্ছে তারা ডিসক্রিমিনেট করে যারা লেস ওয়েস্টার্নাইজড, তাদের এগেইনস্টে ডিসক্রিমিনেশন করে। এবং এখনো আমরা মনে করি যে আমরা লেস ইন্টেলিজেন্ট দ্যান দ্য হোয়াইটস, লেস ক্যাপেবল দ্যান দ্য হোয়াইটস। আমাদের সবই যদি কম থাকতো, তা আমাদের এত 10,000 বছর ধরে আমাদের এই সিভিলাইজেশনটা কি করে চললো? ওদের সিভিলাইজেশন স্টার্ট করেছে 14th সেঞ্চুরি 15th সেঞ্চুরি পর থেকে। আমাদের সিভিলাইজেশন তার থেকে 10,000 বছর 15,000 বছর, এখন তো আরো পেছনের আরো বেরোচ্ছে। ঋগ্বেদের টাইমিং তো আরো পেছনে যাচ্ছে। আর এরা জানতো, আমাদের বইগুলো কিছু কিছু ওরা পেয়েছে, এরা জানতো যে ভারতীয়রা অনেক সিভিলাইজড, সায়েন্টিফিক্যালি অ্যাডভান্সড, মেন্টালি অ্যাডভান্সড, লিটারেচার, আর্ট, সব দিক থেকে, ডান্স, ড্রামা, সব দিক থেকে তারা ভেরি মাচ অ্যাডভান্সড। কিন্তু এদের চাপিয়ে রাখতে হবে, সেই জন্য বলা হলো এরিয়ান ইনভেশন। এরিয়ান ইনভেশন কোথা থেকে এসছে? এরিয়ানসরা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে এবং এখানে এসে তারা আমাদেরকে লিখিয়েছে, পড়িয়েছে। আমাদের যারা এখানকার লোক ছিল তাদেরকে মেরে একদম পিছনে পাঠিয়ে দিয়ে জঙ্গলের ট্রাইবালসগুলোকে সব ঢুকে দিয়েছে। এটাই যদি হতো, এবং তারাই এসে নাকি এখানে ঋগ্বেদ যা কিছু করার তারাই করেছে, রামায়ণ মহাভারত লেখা সবকিছু তারাই এসে করেছে। সেটাই যদি হতো, তাহলে এইরকম জিনিস, এইরকম লেখা, এগুলো সেন্ট্রাল এশিয়াতে পাওয়া যাচ্ছে না কেন? তারা তো এগুলোই নিয়ে এসেছিল এখানে, তো সেখানে তো কোনো এভিডেন্স নেই। এটা চাপিয়ে দেওয়া হলো আমাদেরকে, সো দ্যাট উই ফিল ইনফেরিয়ার টু দ্যাম। আমরা এখনো মনে করি যে আমরা ঋণী, এই কলোনাইজারের কাছে আমরা ঋণী। তারাই আমাদের কালচারাল ডেভেলপমেন্ট করেছে, আমাদের সিভিলাইজেশনটা স্টার্ট করিয়েছে, ডেভেলপমেন্টটা তারাই এনে দিয়েছে। ওই যে একদিন আমাদের একজন অ্যাক্টর আছেন সাইফ আলী খান, ভারত কাহা, ব্রিটিশরা এসে তো আমাদেরকে ভারত শিখিয়েছে। There was no existence of ভারত, he is a fool। তাই যদি হতো তাহলে মহাভারত দিলে কোত্থেকে? The word ভারত was there মহাভারত লেখার সময়। কলোনিয়াল মাইন্ডসেট থেকে এখনো বেরোতে পারিনি। আমরা ব্লাইন্ডলি ফলো করি ওয়েস্টার্ন, এখনো আমরা ওয়েস্টার্ন ফ্যাশন, মিউজিক, এন্টারটেনমেন্ট আমরা এখনো ফলো করি। ওরা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপিয়ান, তারা উইন্টারে থাকে, বরফ পড়ে ওখানে। ভারতে কি সেরকম হয় না। তাদের ন্যাচারালি তাদের ফুড হ্যাবিটস উইল বি ডিফারেন্ট, তাদের ড্রেস পরার স্টাইলটাও ডিফারেন্ট হবে, কি টাইপের জামা কাপড় পরে সেটাও ডিফারেন্ট হবে। আমরা সেটা ফলো করি। তারা তো 6 মাসে একবার স্নান করতো। ওই সময়কার ওয়েস্টার্ন মুভিজ দেখবে, দেখা হয়েছে? যদি কেউ দেখে থাকে সে বলতে পারবে যে ওখানে দেখাচ্ছে স্নান করছে 6 মাসে একদিন, সেটা বিশাল বড় একটা রিচুয়াল। তারা তো ভুতুড়ে নোংরা, জামা কাপড় পাল্টাতো না। অ্যান্ড দে টক অ্যাবাউট সিভিলাইজেশন, দে টক অ্যাবাউট কালচার। আমরা ওই মাইন্ডসেট থেকে এখনো বেরোতে পারলাম না। তাদের নাচ, গান, মিউজিক সবকিছু আমরা, তাদের থাকার ধরন সহ আমরা তাদের মতো কপি করতে শুরু করেছি। আমরা জন্মদিন করি। আমাদের দেশে আগে কি ছিল? ভারতে পায়েস বানানো, ভালো রান্না বান্না করা, মিষ্টি করা, এইসব রান্না করে খাওয়ানো। আর এখন কেক, শুধু কেক কাটা নয়, কেক আবার মুখের উপরে মারা, কেক নষ্ট করার জন্য। এই কালচারটা কোথা থেকে এসেছে? অপচয়ের কালচার। ভারতে তো কোনোদিন অপচয় ছিল না। আমরা অন্নপূর্ণা মায়ের কাছ থেকে পাওয়া, সেইগুলোকে আমরা এভাবে নষ্ট করি না।
এই যে খাবার নষ্ট করার কনসেপ্ট, ওটা ওদের কাছ থেকে। এটা কেন এসেছে তার আরেকটা কারণও আছে, ওয়ান লাইফ সিস্টেমের জন্য। দে বিলিভ ইন ওয়ান লাইফ। আমি এই জন্মতেই এসেছি, আর আমার জন্ম হবে না, তাই জন্য আমি যা পাবো সব আনন্দ ফুর্তি করব, খাবো দাবো, পৃথিবীর জাহান্নামে যাক। নেক্সট জেনারেশনের জন্য কিছু ভালো মন্দ রেখে যেতে হবে? নো, কোনো প্রয়োজন নেই। নেচারকে প্রিজার্ভ করে রাখা, কনজার্ভ করে রাখা, সেই ইচ্ছেটাই নেই তাদের মধ্যে। এই ওয়ান লাইফ সিনড্রোমটা হচ্ছে তাই। আর আমাদের ভারতীয়দের কি হচ্ছে? জন্মান্তর আমরা বারবার জন্ম নেব, আমরা এখানেই আসবো, আমরা এখানেই বারবার আসবো। তাই জন্য পৃথিবীটাকে প্রিজার্ভ করে রাখতে হবে, কনজার্ভ করে রাখতে হবে, যাতে আমি যখন আসবো তখন যেন না দেখি পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আমাদের নেক্সট জেনারেশনের জন্য কিছু রাখতে হবে, সেটাও আমরা করি। আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু না, ওরা করছে অন্য কারণে করছে, আমরা তো সেই কারণে ফলো করবো কেন? আমাদের চিন্তা ভাবনা তো অন্যরকম হওয়া উচিত। আর একটা কথা বলি, সেই সময় ওরা মানে ইন্ডিজিনাস নলেজ আর প্র্যাকটিসেসকে এখনকার লোকেরা সেগুলোকে মনে করে এগুলো ডিসমিস করে দেয়, মানে এগুলো ফালতু জিনিস। যেরকম ট্র্যাডিশনাল মেডিসিন, ফার্মিং টেকনোলজি, এগুলোকে সব আমরা আগেকার দিনে সব ফার্মিং টেকনোলজি খারাপ ছিল, ব্রিটিশরা যা করছে তাই ভালো। গ্রিন রেভলিউশন কি করলো দেখেছো? পাঞ্জাবের হাল কি করে দিয়েছে। এখন যদি বোধ উদয় না হয় তাহলে কি করা যেতে পারে? আর মজার কথা কি, অর্গানিক ফুড চাই, ফার্টিলাইজার দেওয়া ফুড খাবে না, তাহলে সেটা বন্ধ করলো কেন? যেহেতু ইন্ডিয়া করতো সেই জন্য এটা বন্ধ করতে। ট্র্যাডিশনাল মেডিসিনস বন্ধ করে দিল। আমরা তাকে অনেক কিছুই করতাম, বাড়িতেই রান্না হতো, ওষুধের কোনো প্রয়োজনই ছিল না আমাদের। ফার্মা কোম্পানিরা তো এগুলো সব বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তারা লাভ করবে। কোভিডের সময় আমরা কি করতাম? তো আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা কি খেতে শুরু করেছিলাম? কোনো ওষুধ খেতাম কি? আমরা খেতাম কাড়া, যতগুলো স্পাইসেস আছে সেগুলোকে আমরা জলে দিয়ে ফোটাতাম ইমিউনিটি বাড়ানোর জন্য। আর এখন বলা হয় যারা ওদেরকে ওয়েস্টার্ন ফলো করে তারা বলে স্পাইসেস, উই শুড নট ইট স্পাইসেস, ইটস ব্যাড ফর হেলথ। আর এই স্পাইসেসই বাঁচিয়েছে কোভিডের সময়। আমাদের নাকি এডুকেশন খুব খারাপ ছিল, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ওয়েস্টার্ন ইউনিভার্সিটিজ, তারা নাকি হাইলি অ্যাডভান্সড। কেউ তো নালন্দা তক্ষশিলা সম্বন্ধে বলে না। কত হাজার হাজার বই, 6 দিন, কত মাস ধরে ওইগুলো যখন জ্বালানো হলো, পুড়িয়ে ফেলা হলো, কতদিন ধরে আগুন জ্বলছিল। সেই সময় তো অক্সফোর্ডের ওয়েস্টার্ন ইউনিভার্সিটি তো জন্মায়নি, আমরা তার পেছনে দৌড়চ্ছি। কলোনিয়াল মাইন্ডসেট থেকে আমরা এখনো বেরোতে পারি না, সেই দিকেই দৌড়চ্ছি। 1852-তে রাধানাথ সিকদার মাউন্ট এভারেস্টের হাইট ক্যালকুলেশন করেছিলেন ইউজিং ট্রিগোনোমেট্রিক ফাংশনস, সেটা পুরো চাপা দিয়ে দিল। মহর্ষি সুশ্রুত উনি কে ছিলেন? এনশিয়েন্ট ইন্ডিয়া 800 to 700 BC প্লাস্টিক সার্জন ছিলেন উনি সেই যুগের, এনশিয়েন্ট ইন্ডিয়ার। ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজে প্লাস্টিক সার্জারি কবে থেকে শুরু হয়েছে? বেশি না, রিসেন্ট। বললাম তো, সেই কলোনিয়াল মাইন্ডসেট থেকে আমরা এখনো বেরোতে পারি না, অথচ আমরা তাদেরই পেছনে দৌড়তে থাকি। তারাই কিন্তু শিখেছে সুশ্রুত পড়ে। আর একটা মজার ঘটনা, আমরা সবাই জানি যে রাইট ব্রাদার্স প্রথমে তারা প্লেন চালিয়েছিলেন। কবে? 17 ডিসেম্বর 1903। তারও অনেক আগে 1895-এ শিবকর বাপুজি থালপাড়ে ইনি ইন্ডিয়ান স্ক্রিপচার্স, এনশিয়েন্ট স্ক্রিপচার্স দেখে পড়ে ইনি প্লেন বানিয়েছিলেন, উড়িয়েছিলেন বম্বে চৌপাটিতে ইন 1895। সেইগুলো আমরা কোনোদিন মনে রাখি না, আমরা মনে রাখি কোনটা? রাইট ব্রাদার্স। আমরা এখান থেকে এখনো বেরোতে পারিনি। আর একটা কথা বলি, ইন্টারেস্টিং কথা, একজন খুব নামি ফাউন্ডার্স অফ মডার্ন কেমিস্ট্রি, রবার্ট বয়েল, গ্রেট ব্রিটেনের লোক, উনি ভীষণ নাম ওনার, উনি ব্লাইন্ডনেসের কিওর তৈরি করেছিলেন, এবং বাই দ্য ওয়ে আরেকটা কথাও আছে ওনার নামে, একটা আছে, উনি হচ্ছেন ওয়ান অফ দ্য ডাইরেক্টরস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উনি কিওর বের করেছেন। কিসের জন্য কিওর বের করেছেন? ব্লাইন্ডনেসের। কিভাবে করেছেন উনি? তার কম্পোনেন্ট হিউম্যান পটি, সেটাকে ড্রাই করে গুঁড়ো করে চোখের মধ্যে ফু দিতে হবে, তাতে নাকি লোকেদের চোখ ঠিক হয়ে যাবে, ক্যাটারাক্ট ঠিক হয়ে যাবে। 17th সেঞ্চুরি, এই ছিল তাদের স্ট্যান্ডার্ড। আর একজনের নাম বলছি, থমাস ওয়েলেস, এও 17th সেঞ্চুরি। ইনি নিউরোলজিস্ট, হি ইজ সাপোজ টু বি দ্য ফাদার অফ নিউরোসায়েন্স। ইনি এপিলেপসির জন্য কি মেডিসিন দিয়েছিলেন? হিউম্যান স্কালকে গুঁড়ো করে চকলেটের মধ্যে দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়ে সেটাকে খাওয়ার জন্য। এটা হচ্ছে না কিওর, এটা হচ্ছে না মেডিসিন। আর আমরা তাদেরকে ব্লাইন্ডলি ফলো করছি। আর আমাদের দেশে আর্যভট্ট 476 to 500 CE, ব্রহ্মগুপ্ত 579 682 668 TE, আর অনেকে, সুশ্রুত 16th century BC, চারকা 1000 to 800 BC, ভাস্করা 600 BCE,
এই এত সব লোকেদের নাম, ম্যাথমেটিশিয়ান বৌদ্ধ ইয়ানা 900 BC, এইগুলো আমরা সব ভুলে বসে কি ওদের কথা ভাবছি। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমরা ওই মাইন্ডসেট থেকে এখনো বেরিয়ে আসতে, মেইন প্রবলেমটা হয়েছে এগুলো আমাদের স্কুল কলেজে পড়ানো হয় না। আমরা জানার পরে নিজেরা ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো, কিন্তু সবাই তো পারবে না। এটাকে বলা হয় ডিকলোনাইজেশন অফ মাইন্ডসেট। এটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে সেটাও জানার খুব প্রয়োজন আছে। এর পরের একটা সেশনে আমি সেটাই জানাবো। এই ভিডিওটা লাইক করবেন, ভালো কমেন্ট দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।